সংস্কারের নামে নির্বাচনের সময় দীর্ঘায়িত করবেন না। ফ্যাসিবাদের ষড়যন্ত্র থেকে দেশের মানুষকে রক্ষায় দ্রুত ভোট ছাড়া কোনো পথ নেই বললেন তারেক রহমান। সংস্কার বক্তব্য রেখে দয়া করে এই আলাপ দীর্ঘায়িত করবেন না। যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয়, যদি সংস্কার আলাপ আলোচনা দীর্ঘায়িত হয়, তাহলে সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে। সংস্কারকে যত দ্রুত বাস্তবায়ন করা যাবে, দেশের মানুষকে তত দ্রুত আমরা বিপদ থেকে রক্ষা করতে পারবো। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে আগামী বছরের জুনের মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রত্যয় ইসির। ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করেছে। আমরা সবাই একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য দায়বদ্ধ। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তিতুমিরকে আলাদাভাবে বিশ্ববিদ্যালয় করা যৌক্তিক নয় বললেন উপদেষ্টা। 7 কলেজ নিয়ে হবে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়। বক্তব্য প্রত্যাখ্যান করে সড়ক অবরোধ শিক্ষার্থীদের। উন্নত চিকিৎসার দাবিতে যমুনা অভিমুখে জুলাই আন্দোলনে আহতরা। 1 সপ্তাহের মধ্যে 10 লাখ পর্যন্ত এবং জুলাইয়ে 20 লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হবে জানালেন উপদেষ্টা। 12 কেজি এলপি গ্যাসে বাড়ল 19 টাকা। রমজানে বাড়বে না পণ্যের দাম বললেন উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ছাড়া বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় বললেন সার্জিস। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া, পরকালীন মুক্তির ফরিয়াদ। ফেরার সময় পথে পথে ভোগান্তির অভিযোগ। সংস্কার করে নির্বাচনের সময় দীর্ঘায়িত করবেন না। ভোট যত দেরি হবে ততই ফ্যাসিস্ট আওয়ামী লীগের ষড়যন্ত্রে বিপদে পড়বে জনগণ। আর তাই দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে নির্বাচন ছাড়া কোনো রাস্তা নেই বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র মেরামতের 31 দফা সংস্কার প্রস্তাব তৃণমূলে পৌঁছে দিতে প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে কর্মশালা আয়োজন করছে বিএনপি। খুনি হাসিনা যেভাবে বাংলাদেশকে ধ্বংস করে রেখে গিয়েছে, উদ্দেশ্য নতুন বাংলাদেশ গঠনে বিএনপির দেয়া এই সংস্কার প্রস্তাব বাস্তবায়নে জনগণের আস্থা অর্জন করা। তারেক রহমান এগিয়ে চলো। গত 15 বছর যেখানে যুক্ত হয়ে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জোরে ধরে রেখেছিল। রোববার রাজধানীর শ্যামপুরের কদমতলী থানা বিএনপির কর্মশালায় যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, বিএনপি নেতারা অন্যায় করলে দ্রুত ব্যবস্থা নিচ্ছে দল, ছাড় দেওয়া হয় না কোনো অন্যায়কারীকে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও বেশ কড়া কথা বলেন তারেক রহমান। আমার দল যে অন্যায় করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। অতীতে দেখেছি দলের কোনো নেতাকর্মী যদি অন্যায় করে, দল তাহলে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখে, যেহেতু সে দলের নেতা বা কর্মী, তার 7 খুন মাফ। কিন্তু বিএনপি এই কাজটি করেনি। আমরা ব্যাপারটাকে অস্বীকার করিনি, আমরা দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে রাখিনি। এটাই হচ্ছে অন্যদের সাথে আমাদের পার্থক্য। সংস্কার নিয়ে সরকার ও সংশ্লিষ্টদের একমুখী অবস্থানের কড়া জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, সংস্কার আলাপে নির্বাচন দেরি হলে বিপদে পড়বে দেশের মানুষ। ফ্যাসিস্টদের ষড়যন্ত্রের হাত থেকে দেশের মানুষকে বাঁচাতে দ্রুত ভোটের বিকল্প নেই। যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয়, যদি সংস্কার আলাপ আলোচনা দীর্ঘায়িত হয়, তাহলে সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসা। আপনাদের কাছে আহ্বান জানিয়ে বলতে চাই, আপনারা আলাপ যত দীর্ঘায়িত করবেন, দেশ তত বেশি সংকটের মুখে পড়বে। সংস্কারকে যত দ্রুত বাস্তবায়ন করা যাবে, দেশের মানুষকে তত দ্রুত আমরা বিপদ থেকে রক্ষা করতে পারবো। এদিকে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, তারেক রহমানের পক্ষে মেয়ে জাইমা রহমান বাবার প্রতিনিধিত্ব করতে লন্ডন থেকে ওয়াশিংটন যাচ্ছেন। ব্রেকফাস্ট প্রেয়ার আমরা আমন্ত্রিত হয়েছি
আমরা সেখানে যাচ্ছি, তো সাইড লাইনে কিছু আলোচনা হবে, কথা হবে। ব্রেকফাস্ট প্রেয়ার এটা হচ্ছে আমেরিকার একটা রিচুয়াল, এটা ইয়ারলি একবার হয়। জায়মান রহমান লন্ডন থেকে জয়েন করবেন। উনি জায়মান রহমান ওনাকে রিপ্রেজেন্ট করবেন। সন্ধ্যা 6:30টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওয়াশিংটনের উদ্দেশ্যে যাত্রা করেন বিএনপির এই দুই নেতা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসি দায়বদ্ধ উল্লেখ করে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে আগামী বছর জুনের মধ্যে ভোটের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। বিকেলে নাটোরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদের সম্পৃক্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। ছাত্র জনতার রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান নির্বাচন কমিশন গঠন হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় কমিশনের। নির্বাচন ব্যবস্থার উপরে মানুষের আস্থাহীনতা, ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করেছে। আমরা সবাই একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য দায়বদ্ধ। 2025-এর ডিসেম্বর নাগাদ নির্বাচন করা সম্ভব। সংস্কার সেটা যদি করতে দেয় তাহলে 2026-এর জুন নাগাদ নির্বাচন করা সম্ভব। সময় বেঁধে দিয়ে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা যৌক্তিক নয় বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। তার এই বক্তব্য প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। তবে তারা বলেছেন, দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। এদিকে শিক্ষার্থীদের দাবি, শিক্ষা উপদেষ্টার বক্তব্য আগের কথার সঙ্গে সাংঘর্ষিক। সন্ধ্যায় মহাখালী সড়ক অবরোধ করলে যান চলাচল এ সময় বন্ধ হয়ে যায়। বিশ্ববিদ্যালয় উন্নীত করার দাবি নিয়ে রোববারও রাজপথে রাজধানীর তিতুমির কলেজের শিক্ষার্থীরা। সন্ধ্যায় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহাখালীর আমতলী মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। সড়ক অবরোধ করে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন কর্মসূচি। দুঃখিত, কিন্তু আমরা বাধ্য হয়েছি রাস্তায় নামতে, আমাদের কিছু করার ছিল না। 92 ঘন্টা ধরে আমাদের সিনিয়ররা তারা 12 জন অন্বেষণে আছে, যাদের মধ্যে 3 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক, একজনের অবস্থা খুবই খারাপ। তারপরও প্রশাসন কোনো আমাদেরকে সদুত্তর দিতে পারেনি, আমাদের কাছে আসেনি। এদিকে একনেক সভা শেষে শিক্ষা উপদেষ্টা জানান, শিক্ষার্থীদের দাবির মুখে তিতুমির কলেজকে আলাদাভাবে বিশ্ববিদ্যালয় করার মতো অযৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে না। চীনের সরকারের উচ্চতম পর্যায় থেকেই এটা ছোট্ট অত বড় প্রকল্প না হলেই এটাকে তারা গুরুত্ব দিয়ে আসছেন। আমদানিকৃত এলএনজি নির্ভরতা আমাদের ক্রমাগত বেড়ে গেছে, অথচ আমাদের দেশের ভিতর যে গ্যাসগুলো, যে প্রাকৃতিক গ্যাস আছে, এক্সপ্লোরেশন অনুসন্ধান, সেটা আমরা বিশেষভাবে এটা জোর দিচ্ছি। তবে উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে আন্দোলনকারীদের প্রতিনিধি বলেন, দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচি দেবেন শিক্ষার্থীরা। মুসলিম উম্মার কথা চিন্তা করে আমাদের কর্মসূচি আমরা 4টা পর্যন্ত শিথিল করেছি, কিন্তু এই 4টা পর্যন্ত আমরা রাষ্ট্রপক্ষকে একটি সময় দিয়েছি। এই টাইম ফ্রেম বাঁধার মাধ্যমে রাষ্ট্রপক্ষ আমাদের সদুত্তর দিতে পারে নাই, এবং সেই জায়গা থেকে রাষ্ট্র সদুত্তর না দিয়ে উপদেষ্টা তিতুমিরকে নিয়ে ধরতে গেলে এক ধরনের উপহাস করেছে। সেই জায়গা থেকে আমাদের প্রতিবাদমূলক আজকে এখানে অবস্থান কর্মসূচি। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দাবিতে 5ম দিনের মতো অনশন কর্মসূচি চলছে। অসুস্থ হয়ে পড়ায় বিকেলে এক শিক্ষার্থীকে হাসপাতালে পাঠানো হয়। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে দিনভর সড়ক অবরোধ করার পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা দিয়েছেন জুলাই আন্দোলনে আহতরা। আর এই মুহূর্তে মিন্টো রোডে আছেন সহকর্মী আবু সাইদ নিশান। এ বিষয়ে সবশেষ জানতে আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ক্ষতিপূরণ, স্বাস্থ্য কার্ড এবং রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহতরা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাওয়ার সময় পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দেয়। এই মুহূর্তে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান করছে। আমরা আহতদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে তারা এই দাবিগুলো নিয়ে গতকাল রাত থেকেই কিন্তু সড়কে অবস্থান নিয়েছে এবং গতকাল রাত 10:30 নাগাদ তারা পঙ্গু হাসপাতালের সামনে এবং চক্ষুবিজ্ঞান হাসপাতালের সামনের যারা চিকিৎসাধীন আহতরা ছিলেন তারা কিন্তু সেখানে সড়ক অবরোধ করে অবস্থান নেন এবং তখন থেকেই তারা ঘোষণা দিয়েছেন তাদেরকে যতক্ষণ না পর্যন্ত
লিখিত কোনো আশ্বাস না দেওয়া হবে ততক্ষণ তারা রাজপথ ছাড়বেন না। এর আগেও তাদেরকে কিন্তু কয়েক দফায় আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু সেই আশ্বাসের ভিত্তিতে কিন্তু তাদেরকে সেই সুচিকিৎসা, পুনর্বাসন এবং ক্ষতিপূরণ সহ তারা যে দাবিগুলো করছেন সেটি কিন্তু বাস্তবায়ন করা হয়নি। তো আজকে দুপুর থেকেও কিন্তু তারা এবং গতকালকে তারা ভোর রাত পর্যন্ত কিন্তু সড়কে অবস্থান করেছিলেন এবং আজকে আবার সকাল 11:30 থেকে তারা কিন্তু শ্যামলী সড়কে কিন্তু অবস্থান নেয় এবং সেখানে কিন্তু তখন যান চলাচল বন্ধ ছিল। এরপরে তারা কিন্তু প্রায় 8 ঘন্টা সড়কে অবস্থানের পর প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে তাদের দাবি দেওয়া নিয়ে কিন্তু অগ্রসর হয়। সেই অগ্রসরের সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদেরকে কিন্তু বাধা দেয় এবং তারা কিন্তু এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে বসে আছেন। তাদের দাবি এখানে প্রধান উপদেষ্টার একজন প্রতিনিধি যতক্ষণ না আসবেন এবং তারা কিন্তু তাদের যে প্রতিনিধি এবং তাদের যে হাসনাত এবং সার্জিস তাদেরকেও কিন্তু তারা দাবি করছেন যে তারা তাদের সাথে এখন পর্যন্ত দেখা এখনো করেনি, তাদেরকে কিন্তু এই অবস্থায় এখানে আসছে। তো আমরা শেষ মুহূর্তে যেটা জানতে পেরেছি, তারা যতক্ষণ না পর্যন্ত প্রধান উপদেষ্টার থেকে কোনো লিখিত রূপরেখা না আসবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু সড়ক ছেড়ে যাবে না। এই ছিল হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে থেকে। এদিকে উন্নত চিকিৎসা, স্থায়ী পুনর্বাসন আর রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আন্দোলনরত জুলাই অভ্যুত্থানে আহতদের কল্যাণে চলতি সপ্তাহেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে অধিদপ্তর আর নীতিমালা গঠন করে তাদের আজীবন চিকিৎসা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে অধিদপ্তরে 232 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জানান 1 সপ্তাহের মধ্যে 1 থেকে 10 লাখ টাকা পর্যন্ত এবং আগামী জুলাইতে প্রতিশ্রুতির বাকি 20 লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হবে। জুলাই অভ্যুত্থানে আহতদের চলমান আন্দোলনের মাঝেই করণীয় নির্ধারণে সচিবালয়ে বৈঠক করেন 7 উপদেষ্টা। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জানান, অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের কল্যাণে চলতি সপ্তাহেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে দপ্তর ও নীতিমালা গঠন করে তাদের চিকিৎসা সহ অন্যান্য সুযোগ সুবিধা দেবে সরকার। আমরা একটা নীতিমালা করছি, ওই নীতিমালার অধীনে তাদের পুনর্বাসন এবং যত রকমের ভাতা এককালীন 10 লক্ষ টাকা করে সঞ্চয়পত্র শহীদদের পরিবারকে দেয়া হবে। আহত যারা হয়েছেন 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ, 1,50,000 এরকম করে তাদেরকে এই অর্থ বছরে দেওয়া হবে। অবশিষ্ট 20 লাখ টাকা আগামী বছর জুলাই থেকে দেওয়া হবে। উন্নত চিকিৎসা দিতে এ পর্যন্ত গুরুতর আহত 30 জনকে বিদেশে পাঠানো হয়েছে জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, এবার চিকিৎসা ও পরামর্শ দেবেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দল। আমরা চিকিৎসার ক্ষেত্রে কোনো কার্পণ্য আমরা করি নাই। আমরা এই পর্যন্ত 30 জনকে বিদেশে পাঠিয়েছি, কেউ সিঙ্গাপুরে, কেউ ব্যাংককে। মুসা, তার জন্য আমাদের 6,37,00,000 টাকা ইতিমধ্যে খরচ হয়ে গেছে। জুলাই আন্দোলনে আহতদের মধ্যে এ পর্যন্ত 12,900 জনের নাম বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী তালিকাভুক্ত করা হয়েছে বলে জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রসূন আশিস। সময় সংবাদ, ঢাকা। ছাত্রদের নিয়ে জাতীয় কাউন্সিল গঠন ও রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি বিনিয়ামিন মোল্লা এই দাবি জানান। 24 ঘন্টার মধ্যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ না করলে সচিবালয় অভিমুখে লং মার্চের ঘোষণা দেন তিনি। গণহত্যাকারী যারা এই আওয়ামী লীগের দোসর, তাদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা আগামী 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার মহানগর থানা উপজেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি এবং আগামী 10 ফেব্রুয়ারি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা, মহানগর থানা উপজেলা পর্যায়ে অবস্থান কর্মসূচি পালিত হবে। গণ অভ্যুত্থানের যে অর্জন সেটিকে গুটি কয়েক ব্যক্তির হাতে তুলে দিয়ে এটিকে একটি বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এই মূলধনকে ব্যবহার করার সুযোগ বাংলার ছাত্র জনতা তাদেরকে দিবে না। ভোক্তা পর্যায়ে বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম। ফেব্রুয়ারি মাসের জন্য 12 কেজি সিলিন্ডারের দাম 19 টাকা বাড়িয়ে 1,478 টাকা নির্ধারণ করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে দাম বাড়ানোর কথা জানায় বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ। জানান, আজ সন্ধ্যা 6টা থেকে নতুন দাম কার্যকর হবে। এর আগে 14 জানুয়ারি 12 কেজি সিলিন্ডারের দাম 4 টাকা বাড়িয়ে 1,459 টাকা নির্ধারণ করা হয়। এদিকে অটো গ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি।
ভোক্তা পর্যায়ে 89 পয়সা বাড়িয়ে অটোগ্যাসের মূসক সহ দাম প্রতি লিটার ৬৭ টাকা ৭৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। নিত্যপণ্যের মজুতে কোনো ঘাটতি নেই, তাই রমজানে পণ্যের দাম বাড়বে না বলে আশ্বাস দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। এ সময় বাজার নিয়ন্ত্রণে পণ্যের উৎপাদন, চাহিদা আর সরবরাহের সঠিক তথ্য নিশ্চিত করে সরবরাহ ব্যবস্থাপনার জন্য কমিশন গঠনের দাবি করেছেন ব্যবসায়ীরা। তবে ছাত্র প্রতিনিধিদের দাবি, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ছাড়া বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়। রাজধানীর সোনারগাঁ হোটেলে খাদ্যপণ্যের যৌক্তিক দাম নিয়ে আয়োজিত সেমিনারে এসব কথা বলেছেন বক্তারা। বাজারে পণ্যের উচ্চ দামে পড়ছে ভোক্তার হাত। দাম নিয়ন্ত্রণে নানামুখী উদ্যোগ নিলেও কাজে আসছে না। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে অংশীজনদের নিয়ে রোববার রাজধানীর একটি হোটেলে খাদ্যপণ্যের যৌক্তিক দাম নিয়ে নীতি সম্মেলন হয়েছে, যেখানে বাজার স্থিতিশীলতায় নানা ঘাটতির কথা উঠে আসে। মানুষের আয় বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই তার ব্যয় বাড়ছে এবং সেই কারণে খাদ্যের বাজারটি প্রসারিত হচ্ছে। কিন্তু এই প্রসারিত বাজারটিকে যদি আমি বলি যে আমার কাছে মনে হয়েছে যে উত্তরোত্তর বাজারটি আরও বেশি আনরেগুলেটেড হয়ে যাচ্ছে। ভোক্তার অসহায়ত্বের শেষ কোথায় এ নিয়ে প্রশ্ন তোলে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব। আর চিরচেনা যুক্তি তুলে ধরে পণ্য মূল্য বাড়ার কারণ ব্যাখ্যা করেন ব্যবসায়ীরা। বৈষম্য বিলোপের কথা বলে যে সরকার দায়িত্ব নিয়েছেন, বৈষম্য তো প্রতিনিয়ত বাড়তেছে। যখন এই পণ্যগুলো আমরা কিনতে চাই, তারা কিন্তু একটা প্রিমিয়াম চার্জ করে, এটা কান্ট্রি রেটিংয়ের উপরে হয়। সো আমাকে কিন্তু ওই জায়গায় পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া যখন কিনেন একই পণ্য, আমাকে কিন্তু বেশি দিতে হয়। আমাদের কাছে যদি সঠিক তথ্য থাকতো তাহলে আগেই আমরা আমদানি করতে পারতাম। আমাদের ভোক্তারা যে অতিরিক্ত অর্থ গুনতে হয়েছে সেইটা আশা করি করতে হতো না। বাজারে অস্থিতিশীলতার দায় বিগত সরকারকে দিয়ে আসন্ন রমজানে দ্রব্যমূল্য না বাড়ার আশ্বাস দেন বাণিজ্য উপদেষ্টা। সরকারকে সহায়তার কথা জানায় রাজস্ব বোর্ড ও ট্যারিফ কমিশন। আমি আপনাদেরকে কনফার্ম করতে চাই যে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এর কোনো সংকট বাজারে নেই। গোয়িং ফরওয়ার্ড ইন রমাদান ইনশাআল্লাহ সমস্যা হবে না। সরকারের কিছু কিছু জায়গায় নিয়ন্ত্রণ করতে হয়। যখন দেখা যায় যে অল্প কজন মাত্র একটা বিজনেসকে ফ্যাসিলিটেট করছে, তখন সরকারের উচিত এটা ওপেন করে দেওয়া। তবে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ছাড়া নিত্যপণ্যের বাজারে স্থিতিশীলতা সম্ভব নয় বলে মনে করেন ছাত্র প্রতিনিধিরা। রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ একজন করে অন্তত মুখপাত্র থাকা এখানে আলটিমেটলি তাদের সদিচ্ছা ছাড়া এটা কখনোই সম্ভব নয় বলে আমার এই অল্প সময়ের অভিজ্ঞতা বলে। চাঁদাবাজি বন্ধের আহ্বান জানিয়ে রাজনীতিবিদদের সৎভাবে উপার্জনের পথ তৈরির উপর গুরুত্ব আরোপ করেন জাতীয় নাগরিক কমিটির এই নেতা। বিজনেসম্যানরাও অনেক ক্ষেত্রে তাদের। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। চীনের সহযোগিতায় মোংলা বন্দরের সক্ষমতা বাড়াচ্ছে অন্তর্বর্তী সরকার। দেশের দ্বিতীয় বৃহত্তম বন্দরটিকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে ৪,০৬৮ কোটি টাকা ব্যয়ে নেওয়া হয়েছে নতুন প্রকল্প। খরচের ৮৮% অর্থের যোগান দেবে বেজিং। রোববার আগারগাঁওয়ে একনেক বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ আমলে নেওয়া মেগা প্রকল্প এখন বোঝায় পরিণত হয়েছে। ভৌগোলিক দিক দিয়ে কৌশলগত ও সুবিধাজনক অবস্থানে রয়েছে মংলা বন্দর। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, নেপাল, ভুটান ও ভারতের সীমান্তবর্তী এলাকাগুলোর মালামাল পরিবহন হয় এই বন্দরের মাধ্যমে। এবার চীনা ঋণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মংলা বন্দরকে সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। রোববার আগারগাঁওয়ে একনেক বৈঠকে ৪,০৬৮ কোটি টাকা ব্যয়ে মংলা বন্দরের সুবিধাদির সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা জানান, এই প্রকল্পে ৩,৫৯২ কোটি টাকা ঋণ দেবে চীন, যা বাস্তবায়ন হবে ২০২৮ সালের মধ্যে। স্থানীয় অর্থায়ন কিছু আছে, কিন্তু পুরোটাই চীনের ঋণ। চীনের সরকারের উচ্চতম পর্যায় থেকেই এটা ছোট্ট অত বড় প্রকল্প না হলেই এটাকে তারা গুরুত্ব দিয়ে আসছেন। অর্থনৈতিক সংকটের এ সময়ে এলএনজি আমদানি কমিয়ে নিজস্ব গ্যাস উত্তোলনে জোর দিচ্ছে সরকার। এজন্য ১,৭০৯ কোটি টাকা ব্যয়ে নেওয়া হয়েছে দুটি প্রকল্প। উপদেষ্টা জানান, বিদেশি প্রতিষ্ঠানের পরিবর্তে কাজে লাগানো হবে বাপেক্সকে। আমদানিকৃত এলএনজি নির্ভরতা আমাদের ক্রমাগত বেড়ে গেছে, অথচ আমাদের দেশের ভিতর যে গ্যাসগুলো, যে প্রাকৃতিক গ্যাস আছে, এক্সপ্লোরেশন অনুসন্ধান, সেটার আমরা বিশেষভাবে এটা জোর দিচ্ছি।
সব মিলিয়ে 12,532 কোটি টাকা ব্যয়ে 13টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে একনেক বৈঠকে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। বিতর্কের চরম সীমা ছাড়ালো দুর্বার রাজশাহী। টাকা না পাওয়ায় হোটেল ছাড়তে পারছেন না বিদেশিরা। ভাড়া বাকি থাকায় ক্রিকেটারদের সরঞ্জাম আটকে দিয়েছে বাস চালক। বর্ষা মৌসুমের আগেই রাজধানীর 19টি খাল দখলমুক্ত করে পানির প্রবাহ নিশ্চিত করা হবে। সকালে রাজধানীর বাউনিয়া খাল খনন কাজ উদ্বোধনের সময় একথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা। খাল পুনরুদ্ধারে বাধা এলে মোকাবেলার কথাও বলেছেন তারা। বর্ষা মৌসুম এলেই অল্প বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানী ঢাকার বেশিরভাগ এলাকা, যার অন্যতম কারণ নগরীর নাজুক ড্রেনেজ ব্যবস্থা আর জলাশয় ভরাট। সমস্যা সমাধানে হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হলেও মিলছে না সুফল। এরই ধারাবাহিকতায় ঢাকা শহরের খালগুলোকে দখল ও দূষণমুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। সকালে রাজধানীর বাউনিয়া খাল খনন কাজ উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হলো এই কার্যক্রম। এরই মধ্যে রূপনগর, বাউনিয়া, বেগুনবাড়ি, মান্ডা, কালুনগর খাল ও করাইল লেকের মোট 21.14 কিলোমিটার খাল উদ্ধার করা হয়েছে। কোনো প্রকল্পের অধীনে নয়, এবার কর্মসূচির আওতায় খাল উদ্ধার কাজ চলবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। আগামী বর্ষার মধ্যে পানি প্রবাহ নিশ্চিত করা হবে জানিয়ে তিনি বলেন, আগের মেয়ররা বিভিন্ন সময় খাল উদ্ধারের উদ্যোগ নিলেও তা টেকসই হয়নি। এই ফেব্রুয়ারির মধ্যে আমরা ঢাকা শহরের 4টা নদীকে দূষণমুক্ত করার কাজ শুরু করব। আমরা ম্যাপিং করে ফেলেছি। এক একটা নদীর নিচে 3 থেকে 5 মিটার হচ্ছে আপনার পলিথিনের স্তর। এগুলো তুলবার জন্য আলাদা ড্রেজার লাগে, সেগুলো আমাদের নেই। তো এই কাজগুলো জাতীয় পর্যায়ে হচ্ছে। বিগত সরকারের আমলে দুর্নীতির মাধ্যমে দেশের অনেক ক্ষতি হয়েছে জানিয়ে তার পুনরাবৃত্তি আর হবে না বলে জানান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। আমরা চেষ্টা করছি, কারণ এটা ব্যাপক রকম একটা অপপরিকল্পনা হয়েছিল, এটা বলতে পারি। আগের সরকার 15.5 বছর যে দুঃশাসন চালিয়ে গেছে, কয়েক মাসে আমরা কেমন করে এটার সমাধান করব, আমরা কাজটা শুরু করেছি। এছাড়াও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, অন্তর্বর্তী সরকারের সব সমস্যার সমাধান এত দ্রুত সম্ভব না, তবে পরিকল্পনা দিয়ে যেতে চান তারা। খালের পাড়েও যারা থাকতে বাধ্য হচ্ছে তারাও যাতে এটার সাথে সম্পৃক্ত হতে পারে। খালের পাড়ে কৃষি থেকে শুরু করে এটাকে একটা ইকোসিস্টেমের মধ্যে নিয়ে আসা। পরিবেশগত এই সমস্যার সমাধান 1 বছর, 2 বছর, 5 বছরে সম্ভব না। এটা দীর্ঘমেয়াদী এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এলাকাবাসীর অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে বারবার যোগাযোগ করা হলেও খাল খননে নীরব ভূমিকায় ছিল ওই সময়কার প্রশাসন। জাতীয় গৃহায়ন বিভিন্ন এই সমিতির নামে জায়গা বন্দোবস্ত দিয়া তারা এইগুলো ডেভেলপ করছে, কিন্তু তারা তো কোথা দিয়ে রাস্তা রাখবে বা যে খাল কোথা দিয়ে হবে এগুলা তারা মূলত ভ্রুক্ষেপ করে না। সিটি কর্পোরেশন এই আজকে যে আসছে, আজকে যে আসছে বা 2-3 দিন, হয়তো 1-2 দিন থাকবে, এরপরে ভুলেও এদিকে আসে না, কেউ একজনও আসে না। খাল পুনরুদ্ধারে সরকারকে সব ধরনের সহায়তা করা হবে বলেও জানিয়েছে এলাকাবাসী। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের খবর। বসন্ত, বিশ্ব ভালোবাসা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বাজার ধরতে প্রস্তুত যশোরের গদখালির ফুল চাষিরা। অন্তত 100 কোটি টাকার ফুল বিক্রির আশা চাষিদের। গোলাপ, জারবেরা, রজনীগন্ধা, গাঁদা, লিলিয়াম, চন্দ্রমল্লিকা সহ নানা জাতের ফুল। পুরো গদখালি পানিসারা অঞ্চল সেজেছে ফুলের সাজে। মাঠে মাঠে শোভা পাচ্ছে হৃদয় আকৃষ্ট করা এসব ফুলে। ফুলের রাজধানী যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি, পানিসারা ও এর আশপাশের এলাকায় বাণিজ্যিকভাবে চাষ হয় ফুল। চলতি মৌসুমে অতিবৃষ্টির কারণে ফুলের উৎপাদন কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও আসন্ন বসন্ত, বিশ্ব ভালোবাসা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বাজার সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন ফুল চাষিরা। সামনের দিনগুলোতে মনে হয় আমরা একটা ভালো দাম পাবো। আমি আশা করছি আমি 5 থেকে 6 লাখ টাকার ফুল বিক্রি করতে পারবে। যে টাকাটা আমরা পাই এই টাকাটা হয়তো আমাদের লাভের দিকে একটু আগে নিয়ে যায়। 14 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি, 1 ফাল্গুন এই কেন্দ্র করে আমাদের এখানে চাষিরা যে পরিমাণ মাঠে ফুল মজুদ আছে, উৎপাদন খুব ভালো হয়। ইনশাল্লাহ এখান থেকে 100 কোটি টাকার উপরে আমরা ফুল বিক্রি করব। কৃষি বিভাগের তথ্য মতে যশোরে প্রায় 600 হেক্টর জমিতে ফুলের চাষ হয় এবং ব্যবসায়ের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লক্ষাধিক মানুষ জড়িত। সময় সংবাদ, যশোর। আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত হলো টঙ্গীর তুরাগটির। ময়দান ছাপিয়ে
আশেপাশের এলাকাও পরিণত হয় জনসমুদ্রে। মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাতে ঢল নামে মুসল্লিস। দেশ ও বিশ্বের মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় দোয়া করেন তারা। সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ জানান পরকালীন মুক্তি লাভের। তোহা খান তামিমের রিপোর্ট। শূন্যে দুই হাত তুলে সৃষ্টিকর্তার সমীপে ধর্মপ্রাণ মুসলমানদের অসহায় আত্মসমর্পণ। মনের যত অব্যক্ত কথা গড়িয়ে পড়া চোখের পানিতে ফরিয়াদ মহান রবের দরবারে। রোববার সকাল ৯টার পর শুরু হয় প্রথম পর্বের প্রথম ধাপের আখির মোনাজাত। ১৬০ একরের মূল ময়দান ছাপিয়ে প্রধান সড়ক, ফুটপাত আর অলিগলিতে অবস্থান নেন মুসল্লিরা। বাদ যায়নি বিভিন্ন ভবনের ছাদও, এমনকি তুরাগ তীরে নোঙর করা নৌকাতেও অবস্থান নিয়ে মোনাজাতে অংশ নেন অনেকে। অনেক গুনাহ করেছি, আল্লাহ মাফ করে বেয়াসিব করে এই জন্য আমরা আসিছি। আল্লাহর কাছে আমার বাংলাদেশ শান্তি এবং পরিবারের শান্তি আর আমার সকল মানুষের শান্তি কামনা আদায় করি। আমাদের চলাফেরায় ওঠা বসা আমাদের গুনাহ হয়, এই গুনাহের জন্য মাফের আশা আমরা এখানে বিশ্ব ইজতেমা আখিরি মোনাজাতে অংশগ্রহণ করি। আল্লাহর কাছে সবার কাছে দোয়া আছে যে যাতে আল্লাহ শান্তি রাখে, দেশে সবাই ভালো থাকে, সুস্থ থাকে। এর আগে ফজরের নামাজের পর শুরু হয় বক্তব্য, চলে আখিরি মোনাজাত পর্যন্ত। অনেকে মোনাজাতে অংশ নিতে মধ্যরাত থেকেই অবস্থান নেন। প্রায় আধা ঘন্টার এ মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী মাওলানা জুবাইর আহমেদ। দোয়া করা হয় দেশ ও জাতির শান্তির জন্য। আল্লাহ তাআলা যেন সারা পৃথিবীর সমস্ত উম্মতকে হেদায়েত দান করেন, পুরো পৃথিবীর মানব গোষ্ঠী যাতে সঠিক পথ পাওয়া যায়। আল্লাহ সকলকে ভালো বসিবত রাখুক, আল্লাহ সকল মুসলমান ভাইদেরকে আল্লাহ সুস্থতা নিয়ে হেদায়েত দান করুক। মোনাজাত শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। সোমবার থেকে দ্বিতীয় ধাপের ইজতেমা শুরু হয়ে চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। সৃষ্টিকর্তার রহমত, ক্ষমা আর কল্যাণ লাভের আশায় আখির মোনাজাতের মাধ্যমে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। কোরআন এবং হাদিস থেকে শিক্ষা অর্জন করেছেন, ব্যক্তি উন্নয়ন সহ সমাজ সংস্কারে কাজে লাগাবেন, এমনটাই প্রত্যাশা আগতদের। তোহা খান তামিম, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। এলেন দিনের দাওয়াতে, নিলেন তালিম। এবার সেই বার্তা ছড়িয়ে দেওয়ার দায়িত্ব কাঁধে নিয়ে বেরিয়ে পড়লেন ঘরের পানে। ইসলামের শান্তির বাণী ও বিধানগুলো পৌঁছে দিতে চান সবার দুয়ারে দুয়ারে। আর এই জন্য মহান রবের কাছে নিজেকে কবুল করার ফরিয়াদ জানিয়েছেন মুসল্লিরা। আল আমিন তুষারের রিপোর্ট। রেল, সড়ক, নৌ, যে যেভাবে পারছেন ফিরছেন বাড়ি। মহান রবের নৈকট্য লাভের আশায় ৩ দিনের শিক্ষা নিয়ে তাদের ছুটে চলা। সেই বার্তা এবার ছড়িয়ে দেবার পালা পরিবার থেকে সমাজে। ইসলামের শান্তির বাণী এবং বিধানগুলো মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার শিক্ষা নিতে এসেছিলেন টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমায়। আল্লাহ নাম করে দুর্নীতি থেকে হেফাজত করে, শোক বালা মুসিবত হাতে উদ্ধার করে। আশা করছি আল্লাহ যেন এই পথে একবারে নেয়। আখেরি মোনাজাতের কারণে শনিবার মধ্যরাত থেকে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী ও চাকরিজীবীরা। ছুটির দিনে এমন আয়োজন রাখার দাবি তাদের। পার হেড ২০০, মানে 5 সিটে হলে আপনার ১০০০, মানে এই এয়ারপোর্ট থেকে জেনারেলি ভাড়া কত? সর্বোচ্চ ২০০ টাকা হতে পারে। মহাখালী অফিস, এই আধা ঘন্টা ধরে দাঁড়ায় আছি। পর্যাপ্ত গাড়ি নাই, প্রায় ১৫-২০ মিনিট ওয়েট করতেছি। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যাব, আমি ওখানকার সিনিয়র স্টাফ নার্স, কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না এখনো। এদিকে ইজতেমা উপলক্ষে যাতায়াতের সুবিধায় অতিরিক্ত ৬টি ট্রিপের মাধ্যমে যাত্রী সেবা দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এর আগে ভোরের আলো ফোটার আগেই আখিরি মোনাজাতে অংশ নিতে তুরাগ তীরে জড়ো হন মুসল্লিরা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্প্রীতির বার্তা এই বিশ্ব ইজতেমার মধ্য দিয়ে ছড়িয়ে পড়ুক প্রতিটি মানুষের হৃদয়ে, এমনটাই চাওয়া আয়োজক থেকে শুরু করে অংশগ্রহণকারী সবার। টঙ্গীর তুরাগ নদের পাড় থেকে আল আমিন তুষার, সময় সংবাদ।
খেলার খবর। পারিশ্রমিক ইস্যুতে বিতর্কের চূড়ান্ত সীমা অতিক্রম করেছে দুর্বার রাজশাহী। বাস ভাড়ার অর্থ পরিশোধ না করায় ক্রিকেটারদের সরঞ্জাম ফেরত দিচ্ছে না বাস ড্রাইভার, দেয়া হচ্ছে না বিদেশি ক্রিকেটারদের এয়ার টিকিট। আর যে কারণে দেশে যেতে পারছেন না হ্যারিস, রায়ান বলরা। টাকা না পাওয়া পর্যন্ত হোটেল ছাড়বে না বলে জানিয়েছেন এসব ক্রিকেটাররা। পারিশ্রমিক ইস্যুতে দুর্বার রাজশাহীর বিতর্কের শেষ কোথায়? টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে, কিন্তু ক্রিকেটাররা এখনো হোটেল বন্দী। বাধ্য হয়েই ঢাকায় অবস্থান করতে হচ্ছে দলটির বিদেশি ক্রিকেটারদের। জরুরি সভা করে বিসিবি বলেছিল রাজশাহীর ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যু সমাধান হবে দ্রুতই। তাদের আশ্বাসে ম্যাচ খেলতে রাজি হয়েছিলেন ক্রিকেটাররা। অবশ্য বিদেশিরা টাকা না পেয়ে তো ম্যাচই বয়কট করেছিলেন। বোর্ড মিটিংয়ের সপ্তাহখানেক পেরোলেও হয়নি কোনো সুরাহা। টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও হোটেল ছাড়তে পারছেন না ক্রিকেটাররা। খরচ কমাতে টুর্নামেন্ট চলাকালীন ঢাকায় থাকা ক্রিকেটারদের বলা হয়েছিল বাসায় উঠতে। ক্রিকেটারদের দেয়া চেক বাউন্স হয়েছে কয়েক দফায়। অর্থ না পেয়ে খেলা শেষ হলেও হোটেল ছাড়ছেন না তারা। একই অবস্থা বিদেশিদের ক্ষেত্রেও, তারাও পাননি কাঙ্ক্ষিত অর্থ। সঙ্গে যুক্ত হয়েছে তাদের এয়ার টিকিটের বিষয়টি। অনেকে দেশে যেতে চাইলেও ফ্র্যাঞ্চাইজি থেকে দেয়া হচ্ছে না দেশে ফেরার টিকিট। তবে আশ্বাস মিলেছে আবারও, রাতের মাঝে অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে নাকি মালিক পক্ষ। শুধু দেশি বিদেশি ক্রিকেটারের অর্থ পরিশোধে টালবাহানা নয়, জানা গেছে হোটেলের বিলও পরিশোধ করতে পারছে না দলটি। এর আগে চেক দেয়া হলেও সেই চেকও বাউন্স করেছে, যার কারণে বিরক্ত হোটেল কর্তৃপক্ষ। দুর্বার রাজশাহীর এক বিদেশি ক্রিকেটার পড়েছেন আরেক বিপাকে। টিম বাস হিসেবে ব্যবহৃত বাসের ভাড়া এখনও বাকি 7 লাখ, যে কারণে সেই বাসে রাখা কিট ব্যাগ ফেরত দিচ্ছেন না ড্রাইভার। আমাদের এখনো টাকা পয়সা দিচ্ছে না, 2 দিন হয়ে গেল বসে আছি। খেলা হবে বলে হয়নি, এখন আমাদের খেলা শেষ। ভালো একটা অ্যামাউন্ট বাকি, অ্যামাউন্টটার জন্য আমরা বসে আছি। অ্যামাউন্টটা দিলেই আমরা চলে যাব, আর গাড়ির টিম ব্যাগ যা আছে আমি সব নামাই দেবো। টাকা পাইলে আমি নামাই দেবো, টাকা না পাইলে আমি নামাতে পারছি না। সব ক্রিকেটের ব্যাগ আমার গাড়ির ভিতরে আছে। আজকে বিকালের মধ্যে ক্লিয়ার করার কথা ছিল, ক্লিয়ার করেনি। এখনও কোনো নিউজ পাচ্ছি না, টাকাও পাচ্ছি না। আর টাকা না পাইলে তো আমি কিট ব্যাগ দিতে পারতেছি না। ওনাদের আমি বিশ্বাস করবো কিভাবে টাকা না পাইলে? কেলেঙ্কারির এমন কোনো কাজ বাকি নেই যা এবারের বিপিএলে করেনি দুর্বার রাজশাহী। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সংস্কারের নামে নির্বাচনের সময় দীর্ঘায়িত করবেন না। ফ্যাসিবাদের ষড়যন্ত্র থেকে দেশের মানুষকে রক্ষায় দ্রুত ভোট ছাড়া কোনো পথ নেই, বললেন তারেক রহমান। তিতুমিরকে আলাদাভাবে বিশ্ববিদ্যালয় করা যৌক্তিক নয়, বললেন উপদেষ্টা। 7 কলেজ নিয়ে হবে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়। বক্তব্য প্রত্যাখ্যান করে সড়ক অবরোধ শিক্ষার্থীদের। এবং উন্নত চিকিৎসার দাবিতে জুলাই আন্দোলনে আহতদের দিনভর বিক্ষোভ। 1 সপ্তাহের মধ্যে 10 লাখ পর্যন্ত এবং জুলাইয়ে 20 লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হবে, জানিয়েছেন উপদেষ্টা। এই ছিল রাতের সময়। সঙ্গেই থাকুন সময়।